সকাল সকালই দিল একবারে খুশ হয়ে গেল, যাকে বলে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাওয়া। কেননা দিল্লিতে অমিত শাহের বাসভবনের বাইরে সেখানে তৃণমূলী অসভ্যতা দেখাতে গিয়েছিলেন ওই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু রেপুটেড, কিছু মার্কড এমপি, সোজা কথায় যাদেরকে ওই ভৃত্যস্থানীয় বা কর্মচারী স্থানীয় বলে থাকেন শুভেন্দু অধিকারী, সেই রকম কিছু মানুষ। আর সেইটা দেখাতে যেতেই দিল্লির এই ঠান্ডাতে যেটা হওয়া উচিত ছিল, এদের একটু পিট্টু গরম করার যে দরকার ছিল, সেই জায়গাটাই দিল্লি পুলিশ করে দিয়েছে। কিন্তু এটা তো হওয়ারই ছিল, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তার কারণ হচ্ছে, দেখুন, এখানে যে বড় কিছু একটা হবে বা এখানে গেলে দিল্লিটা ঠিক বাংলা নয়, ওখানে ওই পিসির বাড়ির আবদার চলবে না, এটা বোঝাই গিয়েছিল। যে কারণে নিজের আদরের ভাইপোকে পিসিমণি বলে দিয়েছিলেন, বাবু তুই যাস না, তুই এখানে থাক, ওই সব গাড়ি টাড়ি দিয়ে দেবো, একটু ঘোরাঘুরি কর রাজ্য জুড়ে। ওখানে গেলে দিল্লি পুলিশের ডান্ডার সাইজ তো 6 ফুট 8 ফুট হয়, কোথায় কি লাল হয়ে যাবে কে জানে। আর সেই জন্য দলের কিছু মার্কা মারা নেতা নেত্রীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর দিল্লি পুলিশ যেটুকুনি যা করার, যেটুকুনি যা বোঝানোর, সেটা আরামসে বুঝিয়ে দিয়েছেন। কোনো রকম কোনো চাপ সেই জায়গাটা নিয়ে আর নেই। কিন্তু এটা মেন খবর নয়। মেন খবর যেটা হচ্ছে যে গতকালের পর থেকে যে ঘটনা ঘটছে, তাতে রাজ্য রাজনীতি মোটামুটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে এটা ভাই পুরো মাত্রায় সেটিং চলছে, আর একদল বলছে যে না, সেটিং নয়, এটাই হিটিং ফিটিং ব্যাটিং, এবং আমি এই দ্বিতীয় গোত্রে পড়ি। তো যাই হোক, সত্যি সত্যি সেটিং চলছে নাকি ফিটিং চলছে সেটা তো কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু মেন যে জায়গাটা হচ্ছে, মেন যে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে যে সত্যি সত্যি এই নিয়ে ভাবনা চিন্তা কি চলছে। ভাইপোমণি এরকম গুটিয়ে গেছে কেন, মুখ দিয়ে টু শব্দটিও আসছে না কেন, সেটাই হচ্ছে মূল কথা। আসলে গতকালের ঘটনা ঘটার পর দেখুন, ইডি এখানে এসছে। এখন ইডি বলুন বা সিবিআই বলুন, এদের সঙ্গে ডিরেক্ট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের মন্ত্রকের কোনো রকম কোনো যোগাযোগ নেই। কিন্তু হলে কি হবে, অনেকেই মনে করেন যে অমিত শাহজি পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে, যেমন খোদ দিদিমণি মনে করেন, যে কারণে কালকে দেখুন নটি স্বরাষ্ট্রমন্ত্রী, ন্যাস্টি স্বরাষ্ট্রমন্ত্রী এসব অনেক কথা বলেছেন। তো যাই হোক, যাই হয়ে যাক, এখানে এই ইডি আধিকারিকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, বা পুরো ব্যাপারটা কি হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা কোথায় কি চলছে, এই জায়গাটা অমিত শাহজিকে কন্ট্রোলে রাখতে হবে। আর সেই জন্য তিনি যেটা করেছেন, তিনি তিনি কিন্তু পুরো রিপোর্ট জোগাড় করতে শুরু করেছেন। কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটালো, কারা এর পিছনে রয়েছে, কতখানি ইনভলভ খোদ মমতা ব্যানার্জি রয়েছে, সমস্ত কিছু খুঁটি নাটি তিনি জোগাড় করে নিয়েছেন। এবং জোগাড় করার পর যেখানে যা অ্যান্টিডোট দেওয়ার ব্যবস্থা করার, তিনি সেটা করছেন। ইডির মতো করে কাজ করছে, অন্যান্য সংস্থা তাদের মতো করে কাজ করছে, আইনের দ্বারস্থ হওয়া হয়েছে, কিন্তু নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রককে যা যা করার সেই জিনিস করার তিনি ব্যবস্থা করে ফেলেছেন। এবং তার সব থেকে বড় যে কাজটা তিনি করেছেন, সেটা হচ্ছে সিজিও কমপ্লেক্স, যেখানে ইডি আধিকারিকরা আছে, সেই জায়গাটাকে তিনি কার্যত দুর্গে পরিণত করে দিয়েছেন। সেখানকার নিরাপত্তার চূড়ান্ত জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে। কেননা আপনারা জানেন যে আজকে বিকেল 4টে থেকে তৃণমূল বাহিনী রাস্তায় নেমে পড়বে মহান বিপ্লব করতে, এই ইডি, এই সিবিআই, এই অমিত শাহের বিরুদ্ধে। কেননা তারা নাকি এদের যে নির্বাচনী স্ট্র্যাটেজি রয়েছে, এদের যে ক্যান্ডিডেট লিস্ট রয়েছে, সেইগুলো সব নিয়ে চলে যাচ্ছে 2026-এর জন্য। এরা অন্য কোনোভাবে পারবে না, তাই তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট চুরি করতে হচ্ছে। অদ্ভুত ব্যাপার। আসল ব্যাপার তাই নয়। আসল ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন, যখন সিবিআই ওই নারদা কাণ্ডে চারজন তৃণমূলীকে গ্রেপ্তার করেছিল, ফিরহাদ হাকিম, প্রয়াত সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি, মদন মিত্র, এদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, তখন সেখানে খোদ দিদিমণি পৌঁছে গিয়েছিলেন, এবং পৌঁছে যাওয়ার পর গোটা দিন ধরে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার পাশাপাশি একটা সময় দেখা গিয়েছিল দুধেল বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল, ইট পাটকেল ছুঁড়ে একটা তাণ্ডব করার চেষ্টা করা হয়েছিল। তারপর শেখ শাহজাহান কাণ্ড, সন্দেশখালীর বিখ্যাত পিঠে প্রস্তুতকারক সেই শেখ শাহজাহান, সেখানে কি কাণ্ড হয়েছিল, সেই সমস্ত কিছুই আছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2026-এর নির্বাচন যত এগিয়ে আসবে, তত এরকম টর্পেডো, কার্পেট বম্বিং সমস্ত কিছু পড়তে শুরু করবে। আর তাই তার আগে ইডি, সিবিআই এইসব আধিকারিকদের ভয় পাইয়ে দিতে হবে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। এবং সেই জন্য
এই যে প্রতিবাদ মিছিল হবে তার নামে তাণ্ডব হতে পারে, সিজিও কমপ্লেক্সে হামলা হতে পারে, এমন কি কোনো ব্যাপার রয়েছে? সেই জন্যই কে নিশ্ছিদ্র দুর্গে পরিণত করা হচ্ছে। যেটাই করা হোক, আজকে যদি ওইদিকে তৃণমূল বাহিনী সামান্যতম পা বাড়ানোর চেষ্টা করে, তাহলে তাহলে কিন্তু আসল মজাটা, আসল খেলাটা সেখানে দেখা যাবে। এবার আর একটা খুব বড় কথা কাল থেকে খুব উঠছে, যেটা বিজেপিরই একটা বড় অংশ বেশ ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে, মহান বিপ্লবী হয়ে গেছে, রাজনীতি তারা দুর্দান্ত বুঝে গেছেন। তারা যা রাজনীতি বোঝেন, নরেন্দ্র মোদী অমিত শাহও বোঝেন না, ডোনাল্ড ট্রাম্পও বোঝে না, এরকম একটা তারা ভাবটা করছেন। তো তাদের বক্তব্য হচ্ছে যে কালকের ঘটনা তো পুরো সেটিং ছিল। কেন সেটিং ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় গটগট করে ঢুকলেন, ফাইল নিলেন, 9 মিনিটের মধ্যে বেরিয়ে চলে এলেন, ও তো ইডি ফাইলটা তুলে দিয়েছে। আসলে ওই খেলা হবে বলে না, তো একটা গটাপ খেলা চলছে। সত্যি কি তাই? আসলে এখানে কিন্তু অনেক ক্যালকুলেটেড একটা পলিটিক্স চলছে। দেখুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে পলিটিক্স আছে। যতই লোকে বলুক আমরা এর মধ্যে ইনভলভ নয়, আমরা এখানে কিছু জানি না, যে যার মতো করে করছে, বাস্তবে তা হয় না। এর মধ্যে পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্সটা যেহেতু আছে, সেই জন্য অত্যন্ত সাবধানী হচ্ছে। এবং যে স্টান্সটা বিজেপি নিয়েছে যে একদম চুপ থাকো, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, বেশি কথা বলার দরকার নেই, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আসলে কালকে একটা ন্যারেটিভ সেট করতে চেয়েছিলেন দিদিমণি, তার বাইরে আর কিছু নয়। এই ফাইল নিয়ে চলে এসেছি, ল্যাপটপ নিয়ে চলে এসেছি, আলটিমেটলি সেরকম কিছুই করতে পারেনি। এখানে মেন যে কাজটা করার ছিল ইডির, সেটা হচ্ছে ওই যে প্রতীক জৈনের বাড়ি রয়েছে, ওই যে আইপ্যাকের অফিস রয়েছে, যেখানে কয়লা পাচারের বিপুল যোগ রয়েছে, সেই নথিগুলো সংগ্রহ করা, সেখানে তথ্য প্রমাণগুলো সামনে নিয়ে আসা এবং তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই কারণে খুব ভালোভাবে যদি খুব ঠান্ডা মাথায় দেখবেন কালকে কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো ইডি আধিকারিককে এখানে ইনভলভ করা হয়নি। দিল্লির মামলা, দিল্লিতে ইসিআর হয়েছে, দিল্লির যে টিম রয়েছে সেই টিমটা উড়ে এসছে এবং কেউ কোনো খবর পায়নি, আইবির কাছে অবধি কোনো রিপোর্ট ছিল না। এবং সেই জন্য সেই টিমটা এসে সন্তর্পণে তাদের প্রথম কাজটাই ছিল যে এই সমস্ত তথ্য প্রমাণটাকে সামনে নিয়ে চলে আসা, এটা নিজেদের হেফাজতে নিয়ে নেওয়া, তাহলেই এদের খেলটা খতম হয়ে যাবে। এবং সেই কারণে তারা সেই কাজটাই করেছেন। এখন এর মাঝখানে হঠাৎ করে দিদিমণি ঢুকে পড়েছেন। অবভিয়াসলি এটা ইডির কাছেই বলুন, যে কোনো কারোর কাছে আউট অফ সিলেবাস একটা কোয়েশ্চেন ছিল। তার কারণ হচ্ছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম নচ্ছারগিরি করতে পারে, এরকম ক্ষমতার অপব্যবহার করতে পারে, এরকম আইন কানুনকে বুড়ো আঙুল দেখাতে পারে, কেউ কোনোদিন ভাবতে পারেনি। এখন এই জায়গাটা যেহেতু ভাবতে পারেনি, অনেকেই প্রশ্ন তুলছেন যে অতীতে তো এরা এরকম অনেক কিছু কাণ্ড কারখানা করেছে, শাহজাহান কাণ্ড থেকে কেন শিক্ষা নেওয়া হয়নি? ঠিক, কিন্তু এখানে ইডির হাতে দুটো অপশন খোলা ছিল। বেসিক্যালি এক হচ্ছে এই যে দিদিমণি তার পুলিশ টুলিশ নিয়ে এসে যে গুন্ডামি করেছে, যে মস্তানি করেছে, সেটাকে আটকানো, সেখানে সোজা কথা ইডির অফিসিয়ালদের মারামারির মধ্যে ঢুকে যাওয়া, সেই কাজটা করা। আর আরেকটা জায়গা হচ্ছে যে সন্তর্পণে নিজেদের কাজটা করে যাওয়া। এরা সেকেন্ড রাস্তাটা বেঁচেছে। এবার প্রথম রাস্তাটা কেন করেনি? তার কারণ হচ্ছে, আমরা একটা কথা বারবারই বলি, আইন সকলের জন্য সমান। এই কথাটা শুনতে ভালো লাগে, এই কথাটা পড়তে ভালো লাগে, এই কথাটা বলতে ভালো লাগে, কিন্তু বাস্তবে আইন কি সকলের জন্য সমান? না, একবারেই নয়। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বলুন, রাজ্যপাল বলুন, প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, লোকসভা, রাজ্যসভা, বিধানসভার স্পিকার বলুন, এদের প্রত্যেকেরই একটা আইনি রক্ষা কবচ থাকে। এবং সেই আইনি রক্ষা কবচটাকে কাজে লাগিয়েই কালকে কিন্তু মমতা ব্যানার্জি গিয়ে গুন্ডামিটা করেছেন, মস্তানিটা করেছেন, এমন একটা কথা বিজেপি মেনে নিচ্ছে, বা তাদের তাদের ধারণা এই জায়গাটায়। কেন? কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে গেলে বা তার বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নিতে গেলে, তাকে অ্যারেস্ট করতে গেলে বিধানসভার স্পিকারের পারমিশন নিতে হবে, না হলে আদালতের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে প্রথমটা পাওয়াটা তো কিছুতেই সম্ভব ছিল না, তাহলে দ্বিতীয় রাস্তাটা খোলা আছে। আর আইন আপনারা জানেন যে আমি আজ বললাম, এক্ষুনি বললাম, আর সাথে সাথে আইন আমার কথা শুনতে শুরু করলে, এমনভাবে ভারতীয় আইন চলে না। এখানে 18 মাসে বছর হয়, এবং সেই নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু এটাই বাস্তব, এটাকেই মেনে নিতে হবে। সুতরাং সেই আইন মেনে যেটা করার সেটাই তারা করছে। কিন্তু মূল জায়গা যেটা হয়েছে, এই কাণ্ডটি করে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি দেখাতে গিয়েছিলেন তিনি দাবাং নেত্রী। যাই হয়ে যাক, তাকে থামানো যাবে না। সিবিআই এলে রাজীব কুমারকে অ্যারেস্ট করতে, তিনি ধর্ণা দিয়ে আটকে দেন। ইডি এলে প্রতীক জৈনের বাড়ি থেকে কয়লা চুরির তথ্য প্রমাণ তুলতে এলে তিনি ধর্ণা দিয়ে মস্তানি করে সেগুলো আটকে দেন। তিনি বিশাল বড় মস্তান নেত্রী, এমন জায়গাটাই প্রমাণ করতে চেয়েছেন। কেননা এটা না করতে পারলে 2026-এ নিজের দলটাকে ভোটের ময়দানে নামাতে পারতেন না। সেই জন্য এটা না করা ছাড়া তার কিন্তু উপায় ছিল না।
কিন্তু এটা করতে গিয়ে যে তিনি বৃহত্তর গাড্ডাটা খুঁড়ে ফেলেছেন এবং তার কনসিকুয়েন্সেস তাকে ভবিষ্যতে ফেস করতে হবে, এই জায়গাটা তিনি ক্যালকুলেশনে আনতে পারেননি। কিন্তু এবার সেই জায়গাটাই হবে, কেননা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই আলোচনা শুরু হয়ে গেছে যে আলটিমেটলি এই জিনিসটা করে কি নিজের ভরাডুবি, তৃণমূলের ভরাডুবি মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ডেকে নিয়ে চলে এলেন। কেন উঠছে প্রশ্নটা? তার কারণ হচ্ছে 2019 সালে যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে গিয়েছিল সিবিআই, তখন এই ধর্ণা দিয়েছিলেন এবং তার এফেক্টটা ভোট বাক্সে দেখা গিয়েছিল। এ যাবৎকালে তৃণমূল কংগ্রেসের সব থেকে খারাপ ফলাফল যদি হয়ে থাকে ক্ষমতায় আসার পর, সেটা 2019-এর লোকসভা নির্বাচন। রাজীব কুমারের ওই ধর্ণা তার একটা বড় কারণ ছিল, কেননা দুর্নীতি যে আছে রাজীব কুমারের মধ্যেই সেই দুর্নীতির প্রাণভোমরা কি লুকিয়ে আছে, এই কনফিউশন মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। ফলে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করতে শুরু করেছিল এবং তার ফলাফলটা হাতে নাতে 2019-এর ইলেকশনে তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছিল। আর তাই এবার দলের মধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। কালকে প্রতীক জৈনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, তার বড় খেসারত কি 2026-এ দিতে হবে? 2026-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সুনিশ্চিত করে দিলেন, এই দুর্নীতি ঢাকতে গিয়ে, গুন্ডামি করতে গিয়ে, ক্ষমতার অপব্যবহার করে। এই চর্চা কিন্তু শুরু হয়ে গেছে এবং 2019-এর আতঙ্ক কিন্তু ক্রমশ গ্রাস করছে। কিছু নিচুতলার কর্মী তাদেরকে নিয়ে আসা হচ্ছে, কেননা তারা করে কমে খান, তাদের গলাবাজি না করলে উপায় নেই। কিন্তু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় যারা বসেছিলেন ওই প্রতীক জৈনের অফিসে, মন্ত্রী, শান্ত্রী, পুরসভার মেয়র, হেন তেন অনেক কেউ ছিলেন না, কেউ কেটা ছিলেন। দিনের শেষে তারা যখন বেরিয়ে যাচ্ছেন তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো লক্ষ্য করেছেন, তখন তাদের কথাবার্তা লক্ষ্য করেছেন, অর্থাৎ তারাও কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন এই কাণ্ডটি কালকে যেটি করলেন সেটি তৃণমূল কংগ্রেসের কফিনে শেষ পেরেক কার্যত হয়ে গেছে। আর সেটা অন্য কারোর কথা বাদ দিন, সব থেকে ভালো কি বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের সো কল্ড সেনাপতি, একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় পদে বসে থাকা তাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেননা যেটা চর্চা তৃণমূল কংগ্রেসের অন্দরে হচ্ছে যে এত বড় কাণ্ড হয়ে গেল, এই প্রতীক জৈন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ঘনিষ্ঠ, এই আইপ্যাককে তো হাতে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে এসেছিলেন বাংলায়। তাহলে এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পেটেছেন কেন? তার মুখ থেকে টু শব্দটি হচ্ছে না কেন? নাকি এই প্রতীক জৈনের কাছে আসা, এই আইপ্যাকের কাছে আসা, এই পুরনো কয়লা কেলেঙ্কারি সামনে নিয়ে আসা, সেটা তার সঙ্গে কোথাও সামহাও রিলেট করছে, তিনি কোথাও বড় বিপদের গন্ধ পাচ্ছেন বলে চুপ করে গেছেন? কেননা এত বড় কাণ্ড হচ্ছে যেখানে তার দলনেত্রী তিনি এসে এরকম তাণ্ডব নৃত্য করছেন, দলের যারা ওই এমপি টেমপি আছেন তাদের দিল্লিতে পাঠিয়ে দিয়ে এইসব বড় বড় কাণ্ড কারখানা করা হচ্ছে, অমিত শাহের পুলিশের ধাক্কাধাক্কি, টানা হ্যাঁচড়া তারা খাচ্ছেন। অথচ দলের যিনি লোকসভার দলনেতা হয়ে আছেন, দলের যিনি সাধারণ সম্পাদক পোস্টে আছেন, তিনি এই নিয়ে একটি টু শব্দও করছেন না বা করতে পারছেন না। রহস্যটা কোথায়? যত এটা নিয়ে তার এই সাইলেন্স বাড়ছে, যত তিনি এটা নিয়ে মুখটা বন্ধ রাখছেন, দলের মধ্যে কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ফলে ফলে সব মিলিয়ে যে ছবিটা পশ্চিমবঙ্গে ক্রমশ ক্লিয়ার হচ্ছে, যতই এখনো সেটিং 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 করে কেউ মরা কান্না কেঁদে যান না কেন, আলটিমেটলি ব্যাটিং হিটিং ফিটিং হচ্ছে। এবং অমিত শাহজি যে ঝড় তুলে দিয়েছেন, বিজেপির একটা বড় অংশ পুস্টাফ হচ্ছে। রাজনীতি যারা সামান্যতম খোঁজ খবর রাখেন, বোঝেন, তারা বুঝতে পারছেন যে আগামী 2-3 মাস আরও ঠিক কী হতে চলেছে। এইগুলো যদি প্রাইমারি ঝটকা শুরু হয়, ইলেকশন যত আসবে, নাকানি চোবানি খাওয়ানো কাকে বলে সেটা দেখিয়ে তিনি দেবেন। আর তাই যারা এই সেটিংয়ের কান্নাকাটি করছেন, তারা যে আরও কী করবেন ভবিষ্যতে, সেটা তাদের উপরই ছেড়ে দেওয়া যেতে পারে। কিন্তু আলটিমেটলি কাল থেকে বাংলা বুঝে গেছে পরিবর্তন হচ্ছেই, এবং সেই পরিবর্তনের জন্য সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগবে। এতদিন খেলা হবে বলে তৃণমূল লাফাতেন না, দিদিমণি চেঁচাতেন না। এবার খেলা কাকে বলে দিদিমণি এবং তার দলবলকে হারে হারে বোঝাতে শুরু করবেন অমিত শাহ। কি বলবেন সামগ্রিকভাবে এই যে পুরো ঘটনাকাল থেকে চলছে, এবং সেখানে অমিত শাহের সাইলেন্স, উল্টো দিকে অভিষেকের সাইলেন্স, সমস্ত কিছু নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।